পীরগঞ্জের মাঝিপাড়া গ্রাম। এই যে আমবাগানটি দেখা যাচ্ছে, এটি কোনো সাধারণ আমবাগান নয়। এটি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমবাগান। একসময় এই আমবাগানের জমিটি ছিল মাঝিপাড়ার দরিদ্র জেলে সম্প্রদায়ের, কিন্তু চাকরির প্রলোভন ও ক্ষমতার ভয়ভীতি দেখিয়ে তাদের এই জমি বিক্রি করতে বাধ্য করা হয়। কিভাবে দরিদ্র জেলে সম্প্রদায়ের পৈতৃক সম্পত্তি শেখ হাসিনার আমের বাগানে পরিণত হলো, জানব স্ট্রিম অনুসন্ধানে। হারুন ও রতিন দুই ভাই। 2002 সালে দুজনেরই বয়স ছিল 10-এর আশেপাশে। তাদের বাবা সুধীর চন্দ্র দাস ততদিনে গত হয়েছেন। পৈতৃক সূত্রে আরও 5 জনের সাথে 59% জমির একটা অংশের অংশীদার ছিল এই দুই শিশু। সেটায় নজর পড়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার। ওই বছরের 16 জুলাই শেখ হাসিনা ও তার 2 সন্তান সজীব অজেদ জয় এবং সাইমা হোসেন পুতুলের নামে জমিটি রেজিস্ট্রি হয়। এই 2 বালকের হয়ে দলিলে সই করেন তাদের মা রাধিকা বালা দাস। রংপুরের পীরগঞ্জ সরেজমিনে জমির দলিলের দাগ ধরে দেখা যায় শেখ হাসিনা এবং তার সন্তানদের মালিকানাধীন জমিটি পীরগঞ্জ শহরের অদূরেই উজিরপুর গ্রামের মাঝিপাড়ায়। দলিল বিশ্লেষণ ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হারুন ও রতিন ছাড়া আরও একজন অপ্রাপ্তবয়স্ক ছিল ওই জমির মালিক। তার নাম পবিত্র চন্দ্র দাস। পবিত্রের পক্ষে দলিলে সই করেছিলেন তার মা শেফালি রানী। এই 3 নাবালকের বাইরে জমিটির অন্য 4 বিক্রেতা হলেন উপেন্দ্রনাথ, রাধাচরণ দাস, অধীর ও অর্জুন। পুরো জমির দাম ধরা হয়েছিল 75,000 টাকা। জমি বিক্রির কারণ হিসেবে দলিলে উল্লেখ আছে সাংসারিক ও নাবালকদের ভরণ পোষণের জন্য খরচ জোগানোর কথা। ওই জমির দুপাশে শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সাইমা হোসেন পুতুলের নামে রয়েছে আরও জমি। সেই জমিগুলোর দলিলও স্ট্রিমের হাতে এসেছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে 2002 সালের জানুয়ারিতে দুই পাশের প্রায় 69% জমি কেনার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা পিন্টু তৃতীয় জমি হিসেবে মাঝের 59% জমি বিক্রির জন্য চাপ দিতে থাকেন। এজন্য বিক্রেতাদের পরিবারের সদস্যদের চাকরিসহ নানা প্রলোভনও দেয়া হয়। প্রায় 6.5 মাস পর জমিটি বিক্রি করতে এক প্রকার বাধ্য হন তারা। তিন দলিলের পুরো জমিটা নিয়েই করা হয়েছে শেখ হাসিনার শখের আমের বাগান। কিন্তু কেন ও কিভাবে রংপুরের প্রান্তিক হিন্দু জেলেদের জমি কিনলেন শেখ হাসিনা? শেখ হাসিনার স্বামী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার পৈতৃক বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুরে, বর্তমানে যেটি পীরগঞ্জ পৌরসভার অন্তর্গত। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 6 আসন থেকে নির্বাচনে অংশ নেন শেখ হাসিনা। সেই নির্বাচনে তিনি ব্যাপক ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডলের কাছে পরাজিত হন। নির্বাচনে হারার পর পীরগঞ্জের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেন আওয়ামী লীগের সভাপতি। আমার কিছু চাওয়া নেই, আমি বাংলার মানুষের সেবা করতে এসেছি। মা বাবা ভাই সব হারিয়ে, সব হারাবার বেদনাকে সম্বল করে আমি বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে এসেছি। আমার সংগ্রাম সেই দিন সফল হবে বাংলার দুঃখী মানুষের মুখে যেদিন হাসি ফুটবে, বাংলার ঘরে ঘরে কোনো হাহাকার থাকবে না। পরিকল্পনা করেন নিজের ও সন্তানদের নামে সম্পত্তি কেনার। তার হয়ে কাজটি সম্পন্ন করে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পীরগঞ্জে শেখ হাসিনার নাতি হিসেবে পরিচিত শহীদুল ইসলাম পিন্টু। 3টি দলিল বিশ্লেষণ করে দেখা গেছে মোট 128% জমি 22 জনের কাছ থেকে কেনা হয়েছে, যাদের প্রত্যেকেই দরিদ্র হিন্দু সম্প্রদায়ের। অন্যদিকে জমি বিক্রেতাদের 22 জনই একই বংশের উত্তরাধিকারী হিসেবে ওই জমির মালিকানায় ছিলেন। শেখ হাসিনার সঙ্গে 3টি জমিরই ক্রেতা সজীব অজেদ জয় ও সাইমা হোসেন পুতুল। প্রথম দফায় 2 দলিলে কেনা জমির বিক্রেতাদের একজন শ্রীবাস চন্দ্র দাস। জুলাই মাসে তার সঙ্গে কথা হয় স্ট্রিমের। শ্রীবাসের ভাষ্য, 2001 সালে নির্বাচনে হারের ক্ষোভ গিয়ে পড়ে তাদের উপর।
নির্বাচনে ভোট কিনতে পিন্টুকে বিপুল টাকা দিয়েছিলেন শেখ হাসিনা। নির্বাচনে হারার পর বেঁচে যাওয়া উদ্বৃত্ত টাকা দিয়ে তাদের জমি কেনার প্রস্তাব দেন পিন্টু। শ্রীবাসের বড় ভাই শ্রীধরের সঙ্গেও কথা হয় স্ট্রিমের। তার ভাষ্য হলো, শেখ হাসিনার নাতি পিন্টু জমি নিয়ে সেখানে কারখানা তৈরির কথা বলেন, সন্তানদের চাকরি দেওয়ার প্রলোভন দেখান। জমি বিক্রি করে দিলে পিন্টু আর সেই কথা রাখেননি। শ্রীধরের অভিযোগ, শেষ পর্যন্তও বিক্রেতাদের কয়েকজন জমি বিক্রি করতে রাজি ছিলেন না। তখন পিন্টু শেখ হাসিনার ক্ষমতার ভয়ভীতি দেখান এবং জোর করে জমি দখলের হুমকি পর্যন্ত দেন, যে কারণে একমাত্র স্থাবর সম্বল বিক্রিতে বাধ্য হন অনেকেই। কি আছে শেখ হাসিনার শখের বাগানে? শেখ হাসিনার বাগানে দৃষ্টিনন্দন বিন্যাসে সারি সারি আম গাছ রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে এবং গুগল আর্থের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানা যায়, বাগানটির চারপাশে একসময় পাকা প্রাচীর ছিল। একই সাথে ছিল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সাইনবোর্ড। 2024 সালের 5 আগস্টের পরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সাইনবোর্ড এবং প্রাচীর দুটোই ক্ষতিগ্রস্ত হয়। সুবিশাল এই আমের বাগানে বাড়ি 4 জাতের প্রায় 150টি গাছ রয়েছে। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সাইনবোর্ড অনুযায়ী এগুলো রোপণ করা হয় 2013 সালে। জমি বিক্রেতাদের একজন জানিয়েছেন, জমি ক্রয়ের আগে এখানে অফিস বা কারখানা করার কথা বললেও শুরুর দিকে কয়েক বছর এখানে সবজি চাষ করা হতো। পরে 2013 সালে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় সেখানে সরকারি প্রকল্পের টাকায় দৃষ্টিনন্দন আমের বাগান করার পরিকল্পনা করেন। চারা রোপণ থেকে শুরু করে বাগান করা, পরিচর্যা সহ 5 আগস্ট শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত জমিটির সার্বিক দেখভালের দায়িত্ব পালন করে আসছিল রংপুরের বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। এই বাগান পরিচর্যা ও দেখভালের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে সরাসরি নির্দেশনা গিয়েছিল বলে জানান সেখানকার বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ নাসিরুল ফরিদ। তিনি বলেন, গাছ, ফলের পরিচর্যা এবং মৌসুমি কীটনাশক প্রয়োগের প্রয়োজনীয় দেখভাল করত আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। সাধারণ নাগরিকেরা কেউ এ ধরনের সেবা পেতে পারে না। আমরা পরামর্শ ও পরিকল্পনা দিতে পারি। আমের মৌসুমে শেখ হাসিনার বাগানটি মালিকপক্ষই ব্যবসায়ীদের কাছে লিজ দিয়ে থাকেন। বাগানটিতে ব্যয় থাকলেও সেই বাগান থেকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কোনো আয় নেই। 5 আগস্টের পর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বাগানটি আর তদারকি করছে না। পিন্টু এখন কোথায়? 2001 সালে নির্বাচনের পর পিন্টু ঢাকা রংপুর হাইওয়ের পাশে একটি জ্বালানি তেলের স্টেশন তৈরি করেছেন। ওই সময় তিনি 27টি পিকআপ গাড়িও কেনেন। পীরগঞ্জে 4 তলা বাসভবন নির্মাণ শুরু করেন এবং গ্রিন ভয়েস কোঅপারেটিভ সোসাইটি নামে একটি এনজিও খুলে বসেন পিন্টু। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শহীদুল ইসলাম পিন্টু আত্মগোপনে চলে যান। গত 16 জুন দুপুরে পীরগঞ্জের জামতলার পেট্রোল পাম্প অফিস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে পিন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। এভাবে প্রান্তিক কোনো জনগোষ্ঠীর কাছ থেকে জমি কেনা শুধু অনৈতিক নয়, বরং অন্যায়ও বটে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। তিনি স্ট্রিমকে বলেন, এভাবে জমি কেনা আসলে জোরপূর্বক জবরদখল করার মতোই। বিক্রেতারা যদি এখন অভিযোগ করে যে তাদের কাছ থেকে জোর করে জমি কেনা হয়েছে, তাহলে এটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। যদি মিথ্যা আশ্বাস দিয়ে জমি কেনা হয়, তাহলে বিষয়টা আসলে প্রতারণা। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে ভুক্তভোগী আদালতে মামলা করতে পারেন। তিনি আরও বলেন, যেহেতু ওই সময় শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী এবং পরবর্তীতে টানা 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন, এ কারণে দেশের সাধারণ জনগণের পক্ষে তার অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ হয়নি। এখন যদি তারা চায়, তাহলে আইনি প্রতিকার পেতে পারে।